সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। প্রতিদিনের মতো মাহবুব চন্দ্র আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মেহেরপুর প্রতিদিন স্টুডিওতে আজকে সংবাদ বিশ্লেষণে উপস্থিত হয়েছেন মেহেরপুর প্রতিদিনের বার্তা সম্পাদক জুলফিকার আলী কানুন। কথা বলবো আমাদের কিছু সংবাদ নিয়ে, যে সংবাদগুলো সাধারণত আমরা বিশ্লেষণ করে থাকি। আপনাদের বলা বাহুল্য একটি কথা বলতে চাই যে আসলে আমাদের এই অনুষ্ঠানটি মূলত সাংবাদিকদের নিয়েই মূলত এই সংবাদ বিশ্লেষণ করা। এটা আসলে অন্যের পক্ষে এই সংবাদ বিশ্লেষণ করা সম্ভব না, যার কারণে হয়তো অতিথি হিসাবে ঘুরে ফিরে হয়তো খুব রিপিটেশন অতিথি আপনারা দেখতে পান। আসলে অতিথি আসলে সাংবাদিক হবে, এটাই স্বাভাবিক। এবং যে কোনো সাংবাদিকই আমাদের মূলত প্রতিদিনকার যে সংবাদ, সেই সংবাদটাকে আমরা মূলত বিশ্লেষণ করব। আমি যেটা বলতে চাচ্ছি, মূলত সংবাদটাই হচ্ছে মুখ্য, এখানে অতিথি মুখ্য নয়। একজন সাংবাদিক, যে কোনো সাংবাদিক, তিনি পরপর প্রতিদিনও তিনি সংবাদ বিশ্লেষণ করতেই পারেন। আপনাদের অনেকে মনে হতে পারে বিধায় এই তথ্যটি আপনাদেরকে জানালাম। আজকে মেহেরপুর প্রতিদিন পত্রিকার প্রধান সংবাদটি হচ্ছে, মেহেরপুর জেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক জুয়েল হেরোইন সহ আটক, ঝাঁঝা সীমান্ত এলাকায় বিজিবির অভিযান, 2 সহযোগী সহ থানায় হস্তান্তর। গ্যাস স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, লোডশেডিং ভোগান্তি, প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ। কুষ্টিয়ায় পৃথক 2টি মামলায় একজনের যাবজ্জীবন, অপরজনের 10 বছরের কারাদণ্ড। আলমডাঙ্গায় ভয়াবহ লোডশেডিং, ভোগান্তিতে গ্রাহকরা। শুধু এটি আলমডাঙ্গায় না, মেহেরপুরেও লোডশেডিং চলছে, আর পাশে চুয়াডাঙ্গার অন্যান্য জায়গাতেও লোডশেডিংয়ের খবর আমরা পেয়েছি। গাংনীতে পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধে পৃথক সংঘর্ষে 2 পুরুষ সহ 10 জন আহত। মেহেরপুরে মাদক মামলায় এক ব্যক্তির 2 বছরের কারাদণ্ড। কোটচাঁদপুর এমএইচভিদের ভাতা কর্তনের ঘটনায় তদন্ত কমিটি গঠন। কুষ্টিয়ায় বিদ্যুৎ ট্রান্সফরমারে আগুন, শহর জুড়ে আতঙ্ক। গাংনীতে বিদ্যালয়ের ছাত্রী প্রশিক্ষণ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ। মুজিবনগর থানা পুলিশের অভিযানে হেরোইন সহ 2 জন আটক। স্থবির ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, বাজার ও সংযোগ সড়কে রাত দিন 24 ঘন্টা যানবাহন, যেখানে সেখানে থামছে বাস। সক্রিয় নয় হাইওয়ে পুলিশ। সিএনজি, রিক্সা, ইজিবাইক সবই চলে হাইওয়েতে। দামুড়হুদায় গরু বোঝাই ট্রাকের ধাক্কায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু। গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনকারীর জেল জরিমানা। শিক্ষক হত্যা সারা দেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন। চুয়াডাঙ্গায় 403 বোতল ফেন্সিডিল সহ 2 জন আটক। এই ছিল মেহেরপুর প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ। মাথা ভাঙায় যে প্রধান খবরটি করেছেন, হঠাৎ করে দেশব্যাপী লোডশেডিংয়ে জনজীবনে না বিশ্বাস। গ্যাস সংকটে কমেছে বিদ্যুতের উৎপাদন, নাকাল অবস্থায় সমিতিগুলো। গরু ভর্তি ট্রাক চাপায় শিশু জান্নাতুল নিহত। দৌলতদিয়া পাটুরিয়া 2য় পদ্মা সেতুর দাবিতে সরব। চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহবাসীর জন্য বিশেষ ভূমিকা রাখতে পারেনি পদ্মা সেতু। আজ চুয়াডাঙ্গায় ফিরছেন এমপি সেলিম জোয়ারদার। অভ্যর্থনা ও শোভাযাত্রার আয়োজন, নেতাকর্মীদের অংশগ্রহণের অনুরোধ। চুয়াডাঙ্গায় আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান ইসলাম উদ্দিনের ইন্তেকাল, শোক প্রকাশ। মূলত এই সংবাদ, আমরা কয়েকটি সংবাদ নিয়ে আসলে আমাদের এই স্বল্প সময়ের মধ্যে আমাদের এই আলোচনাটা করতে হবে। জুলফিকার আলী কারণ আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত। আমরা এই প্রথমে যদি আসলে এই লোডশেডিং সংক্রান্ত এই নিউজটা নিয়ে কথা বলি, সারা বাংলাদেশেই কম বেশি এই লোডশেডিং চলছে, যেটা আমরা প্রতিমন্ত্রীর, এই জ্বালানি প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ করার মধ্যে দিয়ে এটি আরো মানে প্রমাণ হয়েছে যে তীব্রতর হচ্ছে, এবং এটা প্রমাণও হচ্ছে যে আসলে লোডশেডিং হচ্ছে। উনি স্বীকার করে নিয়েছেন। উনি বলছেন যে আসলে গ্যাস স্বল্পতার কারণে এই বিদ্যুৎ উৎপাদনে ব্যাহত হচ্ছে, যার কারণে এই লোডশেডিংটা দিতেই হচ্ছে। মেহেরপুরের কি অবস্থা? মেহেরপুরের অবস্থা আমরা যতটুকু জানি, আমাদের কাছে যতটুকু খবর এসেছে, আপনার শহরে, বিশেষ করে মেহেরপুর শহর এবং গাংনী শহরের উপরে বিদ্যুৎ অবস্থা যতটুকু থাকছে, গ্রামের মানুষ একেবারেই পাচ্ছে না। আমি গতকালকে আমাদের গ্রামের বাড়িতে গেছিলাম এবং পাশের যে গ্রামগুলো আছে, আমি জোড়পুকুরিয়াতে অনেকখানি ছিলাম।
প্রায় রাত 11টা পর্যন্ত ছিলাম। 9টা থেকে 11টার মধ্যে কিন্তু আর কখনো বিদ্যুৎ আসেনি। বিদ্যুৎ আমি দেখতেই পাইনি এখানে। আর মানুষ তো একেবারে অতিষ্ঠ হয়ে গেছে এই তীব্র গরম, এই গরমের মানে মানুষ নাকাল হয়ে যাচ্ছে। তো আমি মন্ত্রী মহোদয়ের আসলে যদিও বা মাপ চাইছেন, দুঃখ প্রকাশ করেছেন। আমার প্রসঙ্গ, আমি যদি একটু পেছনে ফিরে যাই, আপনার সেই কুইক রেন্টালের কী অবস্থা? আমরা যদি ওইদিকে যাই, ওইটা যখন শুরু হয়েছিল যে দেশের হাজার হাজার কোটি টাকা আমরা বেসরকারি খাতে আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু সে বিদ্যুতে তো সেই পরিস্থিতিতেই আসছে আবারও। তাহলে সেই টাকাগুলো কোথায় গেল, বা সে পরিস্থিতিটা এখন কি, সেটা কি বলবেন মন্ত্রী মহোদয়? এবং সেক্ষেত্রে একটা সময় তো আসলে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেনই যে বিদ্যুতের যে উৎপাদন, যে মাঝে মাঝে মধ্যে একটু ইচ্ছাকৃত লোডশেডিং দিতে হবে। ইচ্ছাকৃত লোডশেডিং দিলে হয়তো দেখা যাচ্ছে পূর্বের এটা, উনি অবশ্য যে কথাটা বলেছিলেন তার কারণ বিএনপি জামাতের যে সরকার ছিল ওই সময় বিদ্যুতের ভয়াবহ পরিস্থিতি ছিল, এটাও তো ঠিক। সেই ভয়াবহ পরিস্থিতিকে স্মরণ করার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী সেই কথাটা বলেছিলেন, কিন্তু অবস্থার দৃষ্টিতে তো এখন আবার প্রকৃত অর্থে লোডশেডিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আবার মানে ব্যাপারটা একটু অন্যরকমই। প্রধানমন্ত্রী যে কথাটা বলেছিলেন এটা একজন মানুষকে খোঁটা দেওয়ার জন্য বলেছিলেন আমি মনে করি, কিন্তু সেই পরিস্থিতিটা একেবারে যে পূর্বের পরিস্থিতিতে যাবে এটা আসলে যাওয়া ঠিক এটা কাম্য না। না, এটা কখনো প্রত্যাশা করেনি মানুষ। কারণ আমি আরেকটা জিনিস আমার মনে হয়েছে যে আমি যদি একই অবস্থায় ফিরে যাই, তাহলে মানুষ একটা জায়গা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাহলে আমার কাছ থেকে তো সে একই অবস্থাটাই জানাবে। এটা বিদ্যুতের ব্যাপারে আসলে স্বয়ং প্রধানমন্ত্রীর আসলে দ্রুত হস্তক্ষেপ। এটা শুধু উনি কিন্তু এই মন্ত্রণালয়ের মন্ত্রীও বটে, তার কারণ এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হচ্ছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বিদ্যুৎ প্রতিমন্ত্রী, কিন্তু মূল মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নিজেই। তা আশা করব যে প্রধানমন্ত্রী এই বিষয়টি আসলে মানে দ্রুততম এবং এই পরিস্থিতি থেকে খুব দ্রুত উত্তরণ হবে, এটাও আশা করছি। মেহেরপুর জেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক জুয়েল হেরোইন সহ আটক। ঝাঁঝা সীমান্ত এলাকায় বিজিবির অভিযান, 2 সহযোগী সহ থানায় হস্তান্তর। এবং ওদেরকে যখন ধরা হয়, আমি এই রিপোর্টটা রাত্রে আমি যখন সংগ্রহ করেছিলাম, আমি বিজিবির সাথে কথা বলেছিলাম। উনি কিন্তু প্রথমে যখন ওদের সন্দেহ হয়েছিল এদের এই 3 জনকে, যখন কথা বলে ওরা কিন্তু প্রথমে মানে তার দলীয় যে পরিচয় এটা কিন্তু সে জোরালোভাবে দিয়েছে, যেই কারণে ওদের সন্দেহটা কিন্তু আরও বেড়েছে। যখন বেড়েছে তখন পালানোর চেষ্টা করেছে। এই ওরা যখন নাছোড়বান্দা ছিল যে ঠিক আছে, যখন দলীয় পরিচয় দিচ্ছে কেন, ওরা আরও মানে জোরালোভাবে ধরার কারণে এরা কিন্তু তখন পালাতে চেয়েছিল। তো এই যে এই জুয়েল শুধু যে হেরোইনের সাথে সম্পৃক্ততা নয়, কিন্তু এর আগে আপনি দেখুন শিশু বাগান পাড়াতে ওর বিরুদ্ধে একটা চুরির অপরাধে মামলা হয়েছিল এবং জেলেও হয়েছিল 2 বছরের সাজা হয়েছিল। তারপরে সে আওয়ামী লীগের মতো একটা সংগঠনের, সহযোগী সংগঠনের সে সেক্রেটারি কিভাবে হয়, আমার এটা প্রশ্ন। কিন্তু শুধু চরিত্রের একটা ছেলে, হ্যাঁ, এই শুধু জুয়েল নাই, কিন্তু জুয়েলের সাথে আমরা যতটুকু খোঁজ খবর নিয়েছি, এই তাঁতি লীগের সাথে আপনার মুজিবনগর যে কমিটি আছে সবাই কিন্তু এই ড্রাগের সাথে জড়িত। তা আমি মনে করি যে মূল দলে যারা রয়েছেন, আমাদের জেলার একজন খুব স্বচ্ছ মন্ত্রী মহোদয় রয়েছেন, বিষয়টা দেখবেন, আমার প্রত্যাশা এটা কিন্তু সবাই প্রত্যাশা করছে। তো দেখতে পারবেন না, উনি তো আসলে মূলত আওয়ামী লীগের সভাপতি। জি, আওয়ামী লীগের সভাপতি হিসাবে উনি দেখেন, তাই নয়? জি, যে আসলে এই সমস্ত ভ্রাতৃপ্রতিম সংগঠন বা সহযোগী সংগঠন যেগুলো আছে বা অঙ্গ সংগঠন যেগুলো আছে, সেই সংগঠনগুলোর কাদের হাতে উনি তুলে দিচ্ছেন, নেতৃত্ব কারা আসছে, তাদের এই ধরনের চৌর্যবৃত্তি, চুরির অপরাধে জেল খাটছে যে ছেলে, সেই ছেলে সেক্রেটারি হয়েছে, সেই ছেলে মাদকের ব্যবসার সাথে যুক্ত, মাদক সেবনের সাথে যুক্ত। শুধু নয়, কিন্তু ওর সাথে এই সংগঠনের সাথে যারা আছে ম্যাক্সিমাম, আপনি খোঁজ নিলে দেখতে পারবেন ম্যাক্সিমাম এর সাথে জড়িত, এই মাদকের সাথে জড়িত। এটা ভাবা যায়, এটা অবশ্যই। এই যে এটা তো আসলে এই দলের রেপুটেশনটাকেই তো আসলে নষ্ট করছে, ডেফিনেটলি নষ্ট করছে, তাই নাকি? সেটাই আর কি।
গাংনীতে পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধে পৃথক সংঘর্ষে 2 পুরুষের 10 জন আহত। আসলে এই ঘটনাটা আপনি জানেন, এই ইয়ের সর্বশেষ পরিস্থিতি? সর্বশেষ পরিস্থিতি বলতে আমি এর মধ্যে কয়েকটি ঘটনা উল্লেখ করতে চাই। এর মধ্যে একজন গিয়াস নামের একজন ভদ্রলোক আছেন, যে নিজে নিজেই তার ইট দিয়ে তার মাথায় আঘাত করেছে। ওর বিষয়টা জানলাম যে ওর ছেলের নামে, একটা ছেলের নাম কামাল। সেই ছেলেকে জমি দেওয়াকে কেন্দ্র করে ওদের পিতা এবং পুত্রের মধ্যে একটা মানে খুবই বাজে অবস্থা, এবং ওই ছেলেটা খুবই তার বাবাকে লাঞ্ছিত করার কারণে সে নিজে নিজে মাথায় আঘাত করে কিন্তু মারা যেতে চাইছে। আর আরেকটা বিষয় এখানে প্যাথেটিক একটা বিষয় ছিল, সেটা একজন প্রবাসীর স্ত্রী তার শাশুড়িকে বেশ কয়েকদিন ধরে সে মাঝে মধ্যে এই বাড়ির গেটমেট সব লক করে দেয়, দিয়ে ওর শাশুড়িকে ওই বাড়িতে উঠতে দেয় না। সে শুধু এই শাশুড়িকে নির্যাতন করে তা নয়, কিন্তু ওর মা, মানে এই প্রবাসীর স্ত্রীর নিজের মাকে কিন্তু এখানে নিয়ে আসছে, আর স্বামীর মাটাকে সে বাড়ির বাইরে বের করে দিয়েছে। তো এই ঘটনাকে কেন্দ্র করে গতকালকে ওই শাশুড়িকে যখন বের করে দিয়েছে, তখন এর ননদ যেগুলো আছে সেগুলো একসাথে এসে ওর মাকে এবং এই ভাবিকে, মানে ভাবিকে এবং ভাবির মাকে ধরে যাক মারধর করেছে। ওরা দুজন আবার এর শাশুড়িকে মারছে। এইভাবে একই পরিবারের চারজন আহত হয়েছে। আর একটা ঘটনা ছিল সাহেবনগরে। সাহেবনগরে একটা ছোট শিশু পাশের বাড়িতে খেলতে গেছিল, ওইখানে এই ছোট শিশুটাকে মারধর করে। তারপর ওর বড় বোনটাকে গেছে, ওর বড় বোনটাকে মারধর করছে। শুধু মারধর করেছে তা নয়, দুটো শিশুকে তারা ওই ঠ্যাং চেপে ধরে, ওই যে চ্যাংতোলা বলা হয় আমাদের এলাকাতে, চ্যাংতোলা অবস্থায় ওকে ধরে নিয়ে যায়, আরও নির্যাতন করছিল। এই সময় ওর মা এবং দাদি গেছে, তাদেরকেও ধরে পিটুনি দিয়েছে। মানে চারজনকে, একই পরিবারের চারজনকে এইভাবে মারধর করেছে। তবে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন, বিশেষ করে গাংনী এলাকাতে প্রতিদিনই এরকম 2-4টা মারামারি হয়, ছোটোখাটো মারামারি যেগুলো হয়, এতে কিন্তু আহতের পরিমাণ প্রচুর। এবং দেখবেন যে এই মারামারিটা কিন্তু পারিবারিক পর্যায়ে হলেও বা গোত্রে গোত্রে হলেও এটা কিন্তু ছড়িয়ে পড়েছে। আমি গত 6 মাসের আমার একটা হিসাব ছিল যে প্রায় 2.5 শতাধিক মারামারি হয়েছে, খুচরা মারামারি, এবং এতে প্রায় 500-600 মানুষ আহত হয়েছে। ছোটখাটো মামলা হয়, আচ্ছা, এই সাথে তবে নিজেদের মধ্যে মিটমাট হয়ে যায়। আচ্ছা, এই সাথে যদি যুক্ত করি, আপনার এই আবু আফফান 4th শ্রেণীর এক ছাত্রী, শহরাতলা প্রাথমিক বিদ্যালয়ের, আমরা মেহেরপুর প্রতিদিনে নিয়োজিত হয়েছিলাম। সেই ঘটনাটার সর্বশেষ কি অবস্থা? সর্বশেষ আজকে আমার সাথে কথা হয়েছিল ওই শিশুটির বাবার সাথে। আচ্ছা, আমি কথা বলছিলাম, শিশুটির বাবা বলছে যে ভাই আমাদের এটা মিটমাট হয়ে গেছে। মিটমাট হলো কীভাবে? এটা তো একটা তদন্ত ছিল, কিন্তু এটা প্রাথমিক শিক্ষা অফিস থেকে তদন্ত দিয়েছিল। ওইখানকার যিনি ওই ক্লাস্টারের দায়িত্বে আছেন তেঁতুলবাড়ি ইউনিয়নের, ওনার নাম ফয়সাল বিন হাসান। উনি তদন্তে ছিলেন এই ঘটনাটা। তার আগেই তদন্ত রিপোর্ট দেওয়ার আগেই এরা পারিবারিকভাবে মিটেছে। এটা গত 29 তারিখে মেয়ের বাবা সহ ওরা সামাজিকভাবে বসেছিল। ওই সামাজিক বসাতে উনি নাকি কান ধরে উঠবোস করেছেন ওই টিচার, অভিযুক্ত টিচার, এবং মেয়ের বাবার কাছ থেকে হাত ধরে মাপ চেয়েছে। এইভাবেই ওদের ওইটা সমাধান হয়েছে। তবে মেয়ের বাবার একটা ইয়ে ছিল যে ওকে এই স্কুলে চাকরি করতে দেওয়া হবে না। এইটা কি আসলে যখন এটা বিভাগীয় একটা তদন্ত শুরু হয়েছে, এটা মেয়ের বাবা কি আসলে এইভাবে মিটাতে পারে? না, এটা মিটাতে পারে না। এবং আমি তো এই পর্যন্ত শুনেছি যে সেখানে 3 লক্ষ টাকার একটা লেনদেন হচ্ছে। এটা গোপনে কথা, এটা করতে পারে, কিন্তু আমি যেটা মনে করি যে রেপের মতো একটা ঘটনা বা রেপ করতে চাওয়ার একটা এই বিষয়গুলো একেবারে সরাসরি অপরাধ, এবং এই অপরাধগুলো সামাজিকভাবে মেটানো সম্ভব নয়। এবং ওখানে তো ওই স্কুলের ছাত্রীদের যে ভিডিও ক্লিপ, যে তারা যে ওই শিক্ষকের বিরুদ্ধে কথা বলছে, সেই ভিডিও ক্লিপ তো মেহেরপুর প্রতিদিনের হাতে আছে। যে সেই ভিডিও ক্লিপে একাধিক মেয়ে
হ্যাঁ, একজন বলছে। শিশু, একাধিক মেয়ে, তারা তো অভিযোগ করছে শুধুমাত্র ওই চতুর্থ শ্রেণীর ওই সেই শুধু মেয়েটাই তো শিশুই না, শুধু নয়। কিন্তু ওই গ্রামের ম্যাক্সিমাম মানুষ কিন্তু ওর বিচারের দাবিতে সোচ্চার ছিল। তাহলে ওই ওই গ্রামে। মেয়ের বাবা একক ভিত্তিতে কি এটা আসলে মেটাতে পারে? হয়তো বা চাপ টাপ দিয়েছে, তবে ওইখানে গিয়ে আরো মানে গভীরে ঢুকেই রিপোর্ট করতে হবে বলে না, আমি এটা মনে ফলো করি। আপ করা উচিত, যে তার কারণ এখানে আপনি সর্বশেষ যিনি তদন্ত কমিটির প্রধান, ওই ক্লাস্টারের যিনি দায়িত্বে আছেন, ওনার সাথে কি কথা হলো? ওনার সাথে আমার এখনো কথা হয়নি, আচ্ছা। তবে ওই গ্রামের কিছু মানুষের সাথে আমার কথা হয়েছে, যারা ওই বিচারের সাথে সম্পৃক্ত, তাদের সাথে কথা হয়েছে। আমি প্রশ্ন করেছিলাম যে আপনি এই বিচারটা করতে পারেন কিনা। কয়েকজন বলেছে না ভাই, এটা পারি না। আপনি করলেন কেন বিচার? বলছে যে এটা যেহেতু মেয়ের বাবা এগিয়ে এসছে, ওই টিচারের পরিবার এগিয়ে এসছে, একই গ্রামে এটা কোনো বসবাস। অবস্থাতেই মেয়ের বাবা এটা বিচার করতে পারে না। আর মেয়ের বাবা, তিনি যদি তিনার মেয়ে সম্পর্কে তিনি যদি এইভাবে এটাকে ভুলে যেতে চান, অন্য অভিভাবকরা তো ভুলবে না। অন্য মেয়েদের যে স্টেটমেন্টগুলো আছে, এবং বা আমরা যারা সামাজিকভাবে যে দায়িত্বগুলো পালন করি গণমাধ্যমের মানুষ হিসাবে, এটাকে কি আমরা এমনি ছেড়ে দিতে পারি বিষয়টাকে? না না, এটা ছাড়ার কোনো সুযোগ নেই। এবং আপনি দেখুন, এই ঘটনাটাকে যদি আমরা ছেড়ে দিই বা স্থানীয় মানুষও যদি ছেড়ে দেয়, পরবর্তীতে কিন্তু এই ধরনের ঘটনা আরো ঘটতে থাকে। আরো ঘটবে। আমি ছেড়ে দেওয়া অর্থ বোঝাচ্ছি এটাই, আমরা কনসার্ন অথরিটি না, জি। কিন্তু গণমাধ্যম অবশ্যই এই ধরনের ব্যত্যয়গুলোকে অবশ্যই ফলো আপ করতে হবে, আমি এটা বোঝাচ্ছি। সেই অর্থে আমরা অবশ্যই এই এই শিক্ষকের এই স্বাভাবিকভাবে একটা চতুর্থ শ্রেণীর ছাত্রীকে তার বাবা এটা তার সাথে আপোষ নিষ্পত্তি করে ফেলবে এবং অন্ধকারে একটা লেনদেন করে এটা মিটগোট করে ফেলতে হবে, এটা অবশ্যই সেটা তার ব্যাপার। কিন্তু আমরা অবশ্যই কিন্তু দেখব যে এইটা অপরাপর যে ছাত্রীগুলা, তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই ক্ষেত্রে এই শিক্ষককে এবং তদন্ত কমিটি এই রিপোর্টে বিপরীতে আমাদের অবশ্যই একটি অনুসন্ধান থাকতে হবে, একটা ফলো আপ থাকতে হবে। এবং আমরা বিশেষ করে শিক্ষা অফিসকে আমরা অনুরোধ জানাবো যেন বিষয়টা একেবারেই যে পর্যায়ে ছিল ওই পর্যায় থেকে পিছিয়ে না আসে। কারণ সামাজিকভাবে মিটমাট হলেও বিষয়টা নিয়ে অবশ্যই যে আইনগত প্রক্রিয়াগুলো আছে সেইগুলো নিয়ে তারা সামনে এগোবে, এবং এই অবশ্যই। শিক্ষকের বিরুদ্ধে তারা বিভাগীয় যে ব্যবস্থাটা নেওয়া দরকার সেটা নেবে। বিভাগীয় যে ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যবস্থা নেবে। আপনি জানেন, এই যে একদিকে যেমন এই শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন, মানে শিক্ষকের অপকীর্তি, আর একদিকে শিক্ষক লাঞ্ছনার এবং শিক্ষককে হত্যার বিপরীতে দাঁড়িয়ে সারা বাংলাদেশে কম বেশি একটা সোচ্চার হচ্ছে এখানে হ্যাঁ, ছাত্র ইদানিং এবং হচ্ছে। শিক্ষকরা, তাই নয় কি? তো এটাও একটি ব্যাপার যে মেহেরপুরে আমরা যেটা প্রতিদিনই প্রায় আলাপ করছি, মেহেরপুরেও সেই ধরনের দৃশ্যমান কোনো আন্দোলন কিন্তু আমরা আসলে দেখি না, গড়ে ওঠেনি। এটাও আমরা একটা- শুধুমাত্র ওদিসি দেখলাম যে একটা আন্দোলন করেছে। এখানে কিন্তু অনেকগুলো শিক্ষা যে অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনগুলো কিন্তু, শিক্ষকদের অ্যাসোসিয়েশনগুলো কিন্তু এখনো কোনো ভূমিকা পালন করেনি। না, তাদের কোনো আপনি ভূমিকা নেই। দেখুন, আমাদের কিন্তু মেহেরপুরে অনেকগুলো অ্যাসোসিয়েশন আছে। আমি মাধ্যমিক পর্যায়ের, আপনি নন এমপিওদের একটা অ্যাসোসিয়েশন আছে, আপনার এমপিও ভুক্তিদের একটা এমপি association ভুক্তিদের আছে। একাধিক কিন্তু association তারা কোনো ভূমিকা নেননি। এটা আমি প্রত্যাশা করি, বিশেষ করে যারা সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ আছেন, তারা বিষয়টি ভাববেন। রাইট। ইয়েতে এই কোরবানি ঈদ সামনে, ঈদ বাজার, মানে আপনার অনুসন্ধান, সবচেয়ে বড় ঈদ বাজার বলতে তো আমরা কোরবানির পশু বা কোরবানির পশুকেই বলে। প্রাণীগুলোকে আমরা বোঝাই, সেগুলোর কি অবস্থা? পাশাপাশি এখানে একটি খুব দারুণ একটা নিউজ আমাদের, যেটা প্রতি বছরই আসলে হয়েও থাকে, কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন মেহেরপুরের কামাররা। সারা বাংলাদেশের সারা কামাররা বাংলাদেশেই এখন এই ইয়েতে, অবস্থাটা আছে। রাইট। আসলে কামাররা কিন্তু, আপনি দেখেন যে আগে যেভাবে মানুষ দাবটির যে ব্যবহারটা ছিল এখন কিন্তু নেই। বিশেষ করে কৃষি উপকরণ যেটা হয়েছে, আপনি ঘাস কাটার ক্ষেত্রে বলেন বা ঘাস চোরানোর ক্ষেত্রে বলেন, এগুলো কিন্তু এখন মানুষ মেশিনে করছে। আগে যেটা যে গরুর দার খাদ্য ব্যবহার হিসাবে ব্যবহার হয়। গোখাদ্য যেগুলো ছিল আগে কিন্তু দা ব্যবহার করতো, এখন কিন্তু আর করে না। মানুষ কিন্তু এখন মেশিনে কাটছে ওই কাটছে। ঘাসটা। তার মানে কি একটা আধুনিকীকরণ হচ্ছে। হ্যাঁ, আধুনিক কারণেই কিন্তু এটা হচ্ছে। তারপরে আপনি ওই যে যেগুলো দিয়ে বিশেষ করে মাঠে ঘাটে যেগুলো কাজ করা হয়, এগুলো কিন্তু খুব বেশি এগুলো কিনছে না। ওরা কিন্তু একটু উন্নত মানের যেগুলো তৈরি হচ্ছে সেগুলো কিনছে। আর বিশেষ করে এই যে কামারশালার যে ব্যস্ততাটা,
এই ঈদকে সামনে রেখেই ওদের মূল ইনকামের যে উৎস সেটা কিন্তু এই ঈদ। আমি এই যে বিমল এবং অমল বাবু দুজনের সাথে কথা বলেছিলাম, উনি বলছেন যে আমরা এই ঈদ মৌসুমে যেটা করে থাকি সারা বছর কিন্তু আমাদের সংসার চলে। তবে ওদের কিছু সমস্যার কথাও বলেছে, যেমন কয়লার কথা বলেছে যে আমরা আমার কয়লা দরকার 5 বস্তা, আমি সেখানে কিনতে পারছি মাত্র 1 বস্তা। আমার মনে হয় কামারদের কয়লার অপ্রতুলতা, জি এই গ্যাস ব্যবহারের কারণে। হ্যাঁ, তবে ওরা তো কয়লা ব্যবহার করেই, গ্রামের যে কামারশালাগুলো আছে কয়লার ইয়েতেই চলে। তবে গ্যাসের যেগুলো চলে এগুলোতে শুধুমাত্র ধার দেওয়া, মানে শান দেওয়ার যে কাজগুলো সেগুলো না, আমি বলছি যে ওনারা কয়লাটা কিনতে পারছেন কম, মানে কয়লার প্রাপ্তি কমে গেছে নাকি? প্রাপ্তি কমে গেছে। আমি সেটাই বলছি যে গ্রাম অঞ্চলেও তো এখন অনেক পরিবারই গ্যাস ব্যবহার করে, গ্যাসের চুলা, তাই না? যার কারণে কাঠের চুলা ব্যবহার না হলে তো কয়লা পাচ্ছে না। সেক্ষেত্রে কয়লার ব্যবহারটা কমে গেছে। ইয়েতে আপনার এই গরুর কথা যদি বলি, এই যে ফের ঢাকায় যাচ্ছে কুষ্টিয়ার তৈয়বালির কালো মানিক, আমরা এই যে খুব বড় গরু, আপনি একটা রিপোর্ট করলেন আমাদের মেহেরপুর প্রতিদিনে আসলো, ওই যে আমাদের মুজিবনগরের রাজা, মুজিবনগরের রাজা রাজাবাবু, হ্যাঁ, মুজিবনগরের রাজাবাবু, এই যে কালো মানিক, এই গরুগুলা যে মোটা তাজাকরণ করে যে পর্যায়ে চলে গেছে, যে প্রায় 40 মণ পর্যন্ত তাদের ওজন। তো এরা কি আসলে এই গরুগুলা কি আমাদের মেহেরপুরের সেই মোনাখালীর ইনসান আলীর সেই গরু কিন্তু এখনো বিক্রি হয়নি? না, এখনো বিক্রি হয়নি। এখন আমাদের এই গরুগুলো যারা চাষবাস করছে, শুধুমাত্র এই যে 2-1টা গরু তা নয় কিন্তু, আপনি যদি খোঁজ নিয়ে থাকেন দেখবেন যে আমাদের বিশেষ করে মেহেরপুরে ব্যক্তি উদ্যোগে কিন্তু প্রচুর খামার আছে। এখানে প্রায় আপনি দেখেন কয়েক লক্ষ পশু কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে আমাদের এলাকা থেকে, এবং প্রত্যেকটা মানুষ যারা প্রান্তিক চাষি, যারা ক্ষুদ্র ব্যবসায়ী, এরা কিন্তু প্রত্যেকে ঈদকে সামনে রেখে 1-2 গরু পোষে। এই গরুগুলো কিন্তু পালার জন্য তাদের কিন্তু বাড়তি সময় দিতে হচ্ছে না বা বাড়তি খরচও হচ্ছে না। তারা ওই তাদের নির্দিষ্ট কাজের মধ্যে কিছুটা সময় করে নেয়, নিয়ে এই গরুগুলো পেলে থাকে। এই গরু চাষ বা ছাগল পালা এগুলো কিন্তু আমাদের এলাকার মানুষের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে, এবং এটা বাড়তি আয় কিন্তু এদের পরিবারের যে সচ্ছলতা ফিরে আসছে, এই গরু পোষাটাও কিন্তু একটা ব্যাপার। আপনার মুজিবনগরের যে গরুটা, আসলে এত বড় গরু কেনার মানুষই তো কম। আবার এই বছরে যেটা হয়েছে, আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ, সিলেটের যে বন্যা, এই বন্যাও কিন্তু এর পিছনে সবচেয়ে বড় কারণ সিলেট অঞ্চলের মানুষ কিন্তু বড় বড় গরুগুলো কিনে থাকে ঢাকা থেকে, তারা কিন্তু এবার ভালো করে কিনতে পারছে না। অন্যান্য জেলাতেও কিন্তু দেখেন হয়েছে, বন্যা হয়েছে, যে কারণে কিন্তু এই গরুগুলো কিন্তু টানে এভাবে আসছে না। আমাদের যারা গরু খামারি আছে, ব্যক্তি উদ্যোগে যে গরুগুলো তৈরি করছে, এগুলো তো অনেক বড় বড় গরু, এগুলো ক্রেতা এখন খুবই সংকট। ক্রেতার যেমন সংকট আছে, এই আপনি যেটা বলছিলেন যে আমাদের সিলেট সুনামগঞ্জ এলাকায় যে আপনার বন্যা, এই বন্যার কারণে ওখানকার খামারিরা বিপর্যস্ত, তার কারণ নিজেদের জীবন রক্ষাই হচ্ছে দায়। সেই ক্ষেত্রে প্রচুর গবাদি পশু নিয়ে তারা কিন্তু হিমশিম খাচ্ছে, গবাদি পশু প্রচুর মারাও গিয়েছে। সব মিলিয়ে ওইখানে যারা কিনতে যাচ্ছে বায়ার, ওরা কিনছে খুব অল্প দামে। হ্যাঁ, কিন্তু আপনার হাটে দেখবেন, কোনো হাটেই কিন্তু আপনার গরুর বা ছাগলের দাম কিন্তু কমেনি। আমি যেটা বলতে চাচ্ছি যে কিনে নিয়ে আসছে যারা, ওই চাষির কাছ থেকে কিনে নিয়ে আসার পরে মধ্যস্বত্বভোগী, সে কিন্তু দামটা সেই চূড়ান্ত দামই পাচ্ছে বা নিচ্ছে, কৃষক কিন্তু মার খেয়ে গেল। এক্ষেত্রে ওই এলাকায় সত্যিকার অর্থে যে ওই চাষিদের গরু নিয়ে একটা হাট করে ওদেরকে যদি না, এটা তো অসাধু কিছু মানুষ এই সুযোগটা নিয়েছে, মানে তাদের বিপদটাকে সুযোগ হিসাবে নিয়েছে এই মধ্যস্বত্বভোগী কিছু অসাধু চক্র, এবং আমাদের এলাকার মানুষজন কিন্তু সেই চক্রের হাতেই পড়ছে। আবার গত 2 দিন আগে আমাদের পত্রিকা বা মাথাভাঙাতেও রিপোর্ট হয়েছে যে আপনার ঘাটে ঘাটে চাঁদাবাজির এই বিষয়টা তো প্রকট, তাই না বলেন? একেবারে যখন গাড়িগুলোকে আটকে দিচ্ছে পথে পথে চাঁদাবাজির, আপনি পুলিশের কথা বলেন,
বা স্থানীয় মাস্তান চাঁদাবাজদের কথা বলেন, শ্রমিক ইউনিয়নের এক শ্রেণীর মানুষ আছে, তারাও কিন্তু পথে পথে চাঁদাবাজি চালাচ্ছে। এটা সরকারের উচিত যে প্রথম থেকে প্রতিবারই কিন্তু সরকার বলে থাকেন যে আমরা ব্যবস্থা নেব, পথে পথে চাঁদাবাজি এটা বন্ধ করতে হবে, বন্ধ করব, সব ধরনের কথাবার্তা হয়, কিন্তু একই অবস্থা আবার দাঁড়িয়ে যায়। বাস মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙা এমপি ৭১ টেলিভিশনের একটা প্রোগ্রামে উনি এই চাঁদাবাজি সম্পর্কে বলছেন যে আমরা খুব অতিষ্ঠ হয়ে গেছি বিভিন্ন জায়গায় এই চাঁদার প্রশ্নে। আপনি ভাবেন যে মালিক সমিতির সভাপতি, এবং উনি দীর্ঘদিনের, উনি সেদিনকে বলছিলেন যে আমি 40 বছর ধরে আসলে এই ব্যবসাটাই করি, আমি অন্য ব্যবসা জানিও না। তো একটা বাস মালিক সমিতি এবং এই তার সারা বাংলাদেশের এই সংগঠনের সভাপতি, তিনি যদি এই চাঁদাবাজদের প্রশ্নে অসহায়ত্ব বোধ করেন, তাহলে আমার এই সাধারণ মানুষ, প্রান্তিক চাষি যাবে কোথায়? এরা কোথায় যাবে বলেন? না, আমি মনে করি যে সরকারের উচিত এই বিষয়গুলোকে একেবারে শক্ত হাতে দমন করা। কারণ একটা সরকার যদি মনে করে যে একদিনের মধ্যে এগুলো দমন করব, একদিনের মধ্যে দমন করা সম্ভব। রাষ্ট্রযন্ত্রের সাথে পারার ক্ষমতা কারণ নেই, সেটাই তো। কারণ নেই। কেউ বলতে পারবে না রাষ্ট্রযন্ত্রের উপরে কোনো কথা বলবো। আপনি আমাদের যদি লাস্ট ভোটের কথা দেখেন, সরকার চেয়েছে কিন্তু সেটা সাথে ভোটের একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ঠিক আমি মনে করি যে সরকারেরও উচিত এখনও 2-3 দিন সময় আছে ঈদের, আর পশুগুলোও যাচ্ছে ঢাকাতে, এখন কঠোর হাতে দমন করা এই চাঁদাবাজদের। এবং আমি বিশ্বাস করি কঠোর হাতে দমন করলে এবং পরিবেশটা যদি ভালো রাখে, তাহলে অবশ্যই বিশেষ করে যারা ব্যক্তি উদ্যোগে যে খামারগুলো গড়ে উঠেছে সেই সব খামারিরা তাদের যে উৎপাদিত যে পণ্য, গরু, পশু, এই পশুগুলোর মূল্য পাবে, এবং এই মূল্যগুলো পেলে সামনের বছর তারা আরও উদ্যোগী হবে। রাইট। আচ্ছা, এই পশুর হাটের তো এই অবস্থা, এমনি স্বাভাবিক ঈদ বাজারের কি অবস্থা আর অন্যান্য ঈদ বাজারে আপনি যদি দেখেন, পোশাক আশাক থেকে শুরু করে ওপর সব কিছুতে একটা অন্যরকম দাম বাড়িয়েছে। আপনি মশলার বাজারে যান, আপনি যদি প্রসাধনী বাজারে যান, আপনি তেলের বাজারে যান, পেঁয়াজ রসুন, সব কিছুর দাম বেড়েছে। এগুলো আমি মনে করি বাজার মনিটরিংয়ের দায়িত্বে আছে বিশেষ করে জেলা বা উপজেলা প্রশাসন যে কমিটি আছে, এই কমিটিগুলোকে সচল করা উচিত। এখন আমরা প্রশাসনিক লেভেলে, আমি আসলে একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলবো যেগুলোতে চরম এখন মানে খুবই নরম পর্যায়ে আছে। এখনই উচিত যে বাজার মনিটরিংয়ের বিষয়টা, আমি মাননীয় ডিসি মহোদয়কে এবং উপজেলা প্রশাসনের যারা দায়িত্বে রয়েছেন প্রত্যেকের উচিত এই বাজার মনিটরিংয়ের বিষয়টাকে জোর দেওয়া। আচ্ছা, এতে আমি আরেকটা প্রসঙ্গ এড়িয়ে গিয়েছে আমার। আপনি ওই যে ভানুয়ারার একটা রিপোর্ট আমরা করেছিলাম, যে সে হসপিটালে ভর্তি হয়েছিল, একটা অভিযোগ করেছিল থানায়, এবং থানায় অভিযোগ করার কারণে তাকে দ্বিতীয়বার আক্রান্ত হতে হয়েছিল এবং তার হাত ভেঙে দিয়েছিল এক প্রতিবেশী। ওই রিপোর্টটার কি অবস্থা এখন? আমি ওই রিপোর্টটার সর্বশেষ, আমি ভানোয়ারার ওই রিপোর্টটা অনেকগুলো পত্রিকাতে এসছে। আমি পুলিশের সাথে আমি একবার কথা বলেছিলাম, উনি বলছিলেন যে এই বিষয়টা মামলা নেওয়া হবে এবং উনি সুস্থ হয়ে উঠলেই আইনগত ব্যবস্থা শুরু হবে, উনি বলছিলেন। তো ঠিক আছে, জুলফিকার আলী কানন, আমাদের সময় একদমই শেষ। আমরা অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। মেহেরপুর প্রতিদিনকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি যে এই ধরনের একটি আয়োজন করার জন্য। আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শুনছিলেন জুলফিকার আলী কাননকে নিয়ে আজকে আমাদের সংবাদ বিশ্লেষণ। করোনা নিয়ে কথা বলতে পারলাম না, করোনার পরিস্থিতি ভয়াবহতা না হলেও অন্তত ধীর গতিতে সেটা অন্তত বাড়ছে। এ কারণেই আসুন আমরা সকলেই করোনা থেকে সাবধানতা অবলম্বন করি, নিজেরা সাবধানে থাকি এবং পাশের যারা আছে তাদেরকে সচেতনভাবে সাবধান হতে সাহায্য করি। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।